নমস্কার বন্ধুরা, আজ আমরা 2026-এর সদ্য মুক্তি পাওয়া বাংলা হরর জনরার মুভি নিখোঁজ ছায়ার দ্বিতীয় ভাগ এর এক্সপ্লেনেশন শুনব। এর IMDb রেটিং 6.1। প্রথম ভাগের শেষে আমরা দেখেছিলাম ভাদুরী মশাইকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে লোকনাথ মিতুলকে নিয়ে চলে যাচ্ছে। দ্বিতীয় ভাগের গল্প শুরু এখান থেকে। দ্বিতীয় ভাগের গল্প শুরু হয় লোকনাথের গ্রামের দৃশ্য দিয়ে। লোকনাথের বয়স তখন বেশ অনেকটাই কম। সে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে ছুটে পালিয়ে চলে এসে আশ্রয় নিচ্ছে মা কালীর মন্দিরে। তার পিছনে ধাওয়া করেছে বেশ কিছু গ্রামের লোক আর বাচ্চাটির মা বাবা। লোকনাথ মা কালীর পায়ের কাছে বাচ্চাটিকে নামিয়ে রেখে মা কালীর হাতের খানাটা নিজের হাতে তুলে নেয় আর নিজের দিকে কোপ বসায়। এর কী পরিণতি হয় এই দৃশ্যে সেটা স্পষ্ট হয় না। পরের দৃশ্যে আবার এখনকার ঘটনা দেখি, যেখানে প্রথম ভাগ শেষ হয়েছিল। অমিয়রা সেই জঙ্গলের মধ্যেই লোকনাথকে খুঁজছে। এদিকে তিতাসের হসপিটালে একটি মেয়ের মৃতদেহ এসেছে। তাকে মিতুল সন্দেহ করে অমিয় তিতাসকে ফোন করে। তিতাস জানায় এটা মিতুল নয়। অমিয় খানিকটা আশ্বস্ত হয়, কিন্তু তাও লোকনাথ আর মিতুলের খোঁজ না পাওয়া পর্যন্ত সম্পূর্ণ নিশ্চিন্ত হওয়াও যায় না। জঙ্গলের মধ্যে সবাই চারিদিকে ছড়িয়ে পড়ে যখন খোঁজ চালাচ্ছে, তখন গেনু অতর্কিতে অমিয়র ওপর আক্রমণ করে দেয়। অমিয়কে বাঁচাতে গিয়ে পুলিশ অফিসার দীপক পাল, অর্থাৎ যার মেয়েকে বাঁচানোর জন্যই তাদের এই জঙ্গলে আসা, সে গেনুর হাতে নৃশংসভাবে শেষ হয়ে যায়। অমিয়র পুরো রাগ গিয়ে পড়ে ভাদুরী মশাইয়ের ওপর, কারণ লোকনাথ ভাদুরী মশাইয়ের ওপর প্রতিশোধ নিতেই মিতুলকে নিয়ে গেছে, আর তার সহকর্মী দীপক পালও মারা গেছে। আর এত কিছুর পরও মিতুলকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি এখনো। ভাদুরী মশাই অমিয়র কথায় হতাশ হয় না, কারণ এখন আরও তৎপর হয়ে তাদের লোকনাথের ব্যাপারে খোঁজ করতে হবে। ভাদুরী মশাই অমিয়র হাতে একটা লাল সুতো বেঁধে দেয়। এই ধাগা তার হাতে থাকলে কোনো অশুভ শক্তি অমিয়কে স্পর্শ করতে পারবে না। পরের দৃশ্যে সিন শিফট হয়। আমরা বাস থেকে একটি ছেলেকে নামতে দেখি। বাস থেকে নেমে সে একটু এগিয়েই ছিল, হঠাৎই পিছন থেকে একটা দ্রুত গতিতে আসা গাড়ি তাকে ধাক্কা দিয়ে তার ওপর দিয়ে চালিয়ে বেরিয়ে যায়। গাড়িটির ড্রাইভারকে দেখে বোঝা যায় সে ইচ্ছাকৃতভাবেই কাজটা করবে, কিন্তু কেন? লোকনাথের ব্যাপারটা খানিক এরকম যে সে অনেক বছর জেল খেটেছে, আর একদিন সে জেল ভেঙে পালিয়ে যায়। তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই। মশাই জেলে পৌঁছে জেলারের সাথে কথা বলে লোকনাথ যে সেলটায় থাকতো সেই সেলটা একবার দেখতে যায়। এই সেলেই লোকনাথ দীর্ঘ 12 বছর ছিল, আর এই জেলের মধ্যেই বসে সে তার তন্ত্র সাধনা চালিয়ে গেছে। লোকনাথের সেলের পাহারায় যে গার্ডটা থাকতো তার সাথেও ভাদুরী মশাই কথা বলেন। সে এক তার ভয়ানক অভিজ্ঞতার কথা ভাদুরী মশাইকে জানায়। ঘটনাটা সেই দিনে যেদিন লোকনাথ জেল থেকে পালায়। লোকনাথের পাশের সেলের কয়েদি সেদিন মারা গিয়েছিল। সেল থেকে তাকে বার করে এনে তার বডি সামনেই গার্ডরা রেখে গার্ডদের একজন কিছু পেপার আনতে চলে যায়, আর একজন যে ঘটনাটা এখন বলছে সে সামান্য এগিয়ে গিয়ে দাঁড়ায়। হঠাৎই তার চোখে পড়ে হাড়িম করা দৃশ্য। সে মৃত কয়েদি উঠে দাঁড়িয়েছে আর তার দিকে হেঁটে আসছে। এই দৃশ্য দেখে গার্ডটি জ্ঞান হারায়। কয়েদিটি পকেট থেকে সেলের চাবি বার করে লোকনাথের সেল খুলে দেয়, আর লোকনাথ তখনই বেরিয়ে যায়। আর তারপর কয়েদিটিও মাটিতে লুটিয়ে পড়ে, যেন তার প্রাণহীন দেহটা কিছুক্ষণের জন্য উঠেছিল। লোকনাথ সব সাধনা করত, যার ফলে মৃতদেহকে কাজে লাগিয়ে সে নিজের কার্যসিদ্ধি করতে ভালোই জানত। পরের দৃশ্যে আমরা দেখি মিতুলের মা এসেছে ভাদুরী মশাইয়ের বাড়িতে। তার মেয়ে নিখোঁজ, স্বভাবতই সে বিধ্বস্ত। অলক্ষ্যে কাদের ছায়া যেন মিতুলের মার ওপর নজর রাখছে। ভাদুরী মশাই বাড়িতে ছিলেন না। খানিক বাদে তিনি বাড়ি ফিরলে ছায়া দুটোও মিলিয়ে যায়। ভাদুরী মশাই মিতুলের মাকে কথা দেয় মিতুলকে সে ফিরিয়ে আনবেই। এরপর আমাদের সেই ড্রাইভারটিকে আবার দেখানো হয়, যে রোড অ্যাক্সিডেন্টে খানিকক্ষণ আগে একজনকে শেষ করে দিল। মাংস কিনতে এসেছে, তার কথায় বোঝাই যাচ্ছে সে কারোর সাঁকড়েত, আর তার অর্ডার মেনে এই কাজটি করার জন্য তার বেশ প্রফিটও হয়েছে। একই সাথে আমাদের পুলিশ স্টেশনের দৃশ্য দেখানো হয়। অমিয়রা জঙ্গলে আবার যাবে, তারই পরিকল্পনা করছে, কারণ গেনু ওই জঙ্গলেই আছে আর অমিয়দের উপর আক্রমণও করেছিল। তার মানে লোকনাথ আর মিতুলও ওই জঙ্গলেই কোথাও লুকিয়ে আছে, আর তাদেরই পাহারায় আছে গেনু। জঙ্গলে কোন দিক দিয়ে কিভাবে ঢুকবে সেটাই ঠিক করছিল তারা। তখন একজন নতুন এসআই জয়েন করে, নাম দেবদূত। এই দেবদূত হলো সেই ছেলেটি যে কিছুক্ষণ আগেই রোড অ্যাক্সিডেন্টে শেষ হয়ে গেছে। তাহলে সে এলো কিভাবে? আসলে যে লোকটি গাড়ি চালিয়ে দেবদূতকে মারলো সে লোকনাথের সাঁকড়েত। লোকনাথ সব সাধনা করতো, তাই মৃতদেহকে নিজের বেজনে কাজে লাগাতে সে ভালোই জানতো। তার দরকার ছিল এমন একজন কাউকে যে বেশিরভাগ সময়ই অমিয়র কাছে কাছে থাকবে, তাদের গতিবিধি জানতে পারবে এবং তাকে খবর দিতে পারবে, আর সুযোগ পেলে অমিয়কে শেষও করে দিতে পারবে।
দেবদূত অমিয়র পুলিশ স্টেশনের নতুন এসআই হিসাবে জয়েন করতে আসছিল, তাই তাকে মেরে তার দেহকে নিজের নিয়ন্ত্রণে এনে কাজে লাগানোর মতো মোক্ষম চাল আর কী বা হতে পারত। সিন শিফট হয় ভাদুরী মশাইয়ের বাড়িতে। সেই দুই ছায়ামূর্তি ভাদুরী মশাইয়ের সামনে দাঁড়িয়ে, যারা মিতুলের মার উপর নজর রাখছিল। তারা দুজন বাচ্চা, লোকনাথের ছেলে মেয়ে। প্রথম পর্বে আমরা দেখেছি তাদের কিভাবে এই পরিণতি হয়েছে। বাচ্চা দুটো ভাদুরী মশাইকে সাহায্য করতে চায়। তারা জানে মিতুলকে লোকনাথ কোথায় রেখেছে। পরের এপিসোড শুরু হয় সেই লোকনাথের আগের ঘটনা দিয়ে, যেখানে সে তার দাদা বৌদির বাচ্চাকে নিয়ে পালিয়ে মন্দিরে আশ্রয় নিচ্ছে। মা কালীর ঘাড়া হাতে তুলে নিতে দেখে সবার ধারণা হয় সে বাচ্চাটিকে বলি দিতে যাচ্ছে। ফলে লোকনাথকে দাদা বৌদি সহ গ্রামের সকলে ধরে ফেলে বেধড়ক মারধর করে নদীতে ফেলে দেয়। আবার এখনকার ঘটনা আমরা দেখি, ভাদুরী মশাইকে জঙ্গলের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে বাচ্চা দুটি। সেই একই সাথে অমিয়র টিম আর দেবদূতও জঙ্গলে এসেছে মিতুলদের খোঁজে। সুযোগ পেয়ে দেবদূত অমিয়কে পিছন থেকে চুপিসারে মারতে যায়, কিন্তু পারে না, কারণ ভাদুরী মশাইয়ের দেওয়া সেই ধাগা অমিয়র হাতে বাঁধা রয়েছে। যদিও অমিয় এসব কিছুই টের পায় না। জঙ্গলে যে মানুষের আনাগোনা রয়েছে তা বোঝা যায় সেখানে ফেলে রাখা কিছু খাবারের প্লেট এবং শিশি বোতল দেখে। পুলিশ সেগুলো স্যাম্পেল হিসাবে কালেক্ট করে নিয়ে যায়। এদিকে ভাদুরী মশাইকে বাচ্চা দুটো পথ দেখিয়ে একটি কুঁড়ে ঘরের সামনে নিয়ে আসে। এখানেই রাখা হয়েছিল মিতুলকে, কিন্তু এখন সেখানে আর কেউ নেই। অমিয়রাও জঙ্গলের মধ্যে দিয়ে এই ঘরটা খুঁজে বের করে সেখানে আসে। মিতুলের কিছু কাপড় পরে আছে মাত্র এখন। মিতুল, লোকনাথ কেউই নেই। অমিয় স্বাভাবিকভাবেই খুব ভেঙে পড়ে। ভাদুরী মশাই আশ্বাস দেয় যে মিতুল জীবিত আছে। দেবদূত অমিয়দের সাথেই ছিল। সেও ওই কুড়েঘরটায় ঢুকে আসতে যায়, কিন্তু ভাদুরী মশাইকে দেখেই থমকে যায় আর সেখান থেকে সরে পড়ে, কারণ সে জানে ভাদুরী মশাই এক মুহূর্তেই বুঝে যাবে দেবদূতের রহস্য। ভাদুরী মশাইয়ের নাকে কিছু একটা গন্ধ আসে, মৃতদেহের গন্ধ। সেটাই স্বাভাবিক, কারণ দেবদূত জীবিত নয়। তার প্রাণহীন দেহটা লোকনাথ শুধু কাজে লাগাচ্ছে তার তন্ত্রের সাহায্যে। ভাদুরী মশাই ঘরটা থেকে বাইরে বেরিয়ে এসে পুলিশদের জিজ্ঞাসাও করে যে তারা কি কোনো মৃতদেহ পড়ে থাকতে দেখেছে, কিন্তু কেউই ঠিক তার সদুত্তর দিতে পারে না। পরের দিন তিতাস আসে ভাদুরী মশাইয়ের বাড়িতে। ভাদুরী মশাই তাকে সমস্ত কথা জানায় যে কিভাবে লোকনাথের ছেলে মেয়ে দুজন তাকে পথ দেখিয়ে নিয়ে গেছিল। ভাদুরী মশাই এটাও জানায় যে লোকনাথ এরপর কি কি করবে। সে প্রথমে মিতুলকে শোধন করবে এবং শোধনের পর মিতুল রজস্বলা হবে, আর এরপরই কোনো একটা শুক্লপক্ষের রাতে গেনুর সাথে মিতুলের বিয়ে দিয়ে দেবে লোকনাথ। শোধনের পর মিতুলের কাছে একজন কোনো রজস্বলা মেয়েই যেতে পারবে, অন্য কেউ না। ভাদুরী মশাই তিতাসকে সঞ্জয়ের থেকে আর একটা সাহায্যও নিতে বলে। সঞ্জয় অর্থাৎ তিতাসদের বন্ধু, যে সম্পর্কে লোকনাথের ভাগ নেই। প্রথম ভাগে আমরা দেখেছি সঞ্জয়কে। এদিকে জঙ্গল থেকে খাবারের প্যাকেটের সাথে কিছু লোকাল ওয়াইনের বটলও পুলিশ স্যাম্পেল হিসাবে কালেক্ট করেছিল, এবং সেগুলো স্থানীয় দোকানে দেখিয়ে বোতলগুলো কারা কিনেছিল সেই খদ্দেরদের একটা লিস্ট পুলিশ বার করে ফেলে। ভাদুরী মশাই সঞ্জয়ের থেকে লোকনাথের গ্রামের বাড়ি আলাইডিঙির নাম ঠিকানা জেনে সেই আলাইডিঙির উদ্দেশ্যে রওনা হয়। ভাদুরী মশাইয়ের বাড়ির সামনে সেই লোকটিকে দেখি যে দেবদূতকে মেরেছিল। সম্ভবত লোকনাথই তাকে পিছু লাগিয়েছে। লোকনাথ খবর পায় ভাদুরী মশাই আলাইডিঙে যাচ্ছে। লোকনাথ জানে কিভাবে তার মায়া আর ভ্রম তৈরি করে ভাদুরী মশাইয়ের পথ আটকাতে হবে। ভাদুরী মশাইয়ের গাড়ি চলেছে আলাইডিঙির উদ্দেশ্যে। সন্দেহ হয়ে এসেছে। ড্রাইভারের পাশের সিটেই ভাদুরী মশাই। হঠাৎই গাড়ির সামনে এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভাদুরী মশাই জোরে স্টিয়ারিংটা ঘুরিয়ে দেয়, আর ড্রাইভারও তাল সামলাতে না পেরে সামনেরই একটা গাছে গিয়ে সজোরে ধাক্কা মারে। মহিলাটি আর কিছুই নয়, লোকনাথের তৈরি করা একটা ভ্রম মাত্র। ভাদুরী মশাই একটু আহত হলেও কিছুক্ষণের মধ্যেই তিনি সামলে ওঠেন। পরের দৃশ্যে আমাদের অতীতের একটি ঘটনা দেখানো হয়। ভাদুরী মশাই তখন বয়স অনেক কম। স্ত্রী তখন সন্তান সম্ভবা। কোনো এক পরিবারের একটি মেয়েকে সুস্থ করে তুলতে ভাদুরী মশাইয়ের ডাক পড়েছে। ভাদুরী মশাই নিজের ক্ষমতার সাহায্যে মেয়েটিকে সুস্থ করে তুলছে। ঠিক সেই সময় হঠাৎই ভাদুরী মশাই নিজের স্ত্রীকে দেখতে পান, আর তার কিছুক্ষণের মধ্যেই একজন এসে খবর দেয় কিছুক্ষণ আগেই ভাদুরী মশাইয়ের স্ত্রী মারা গেছেন। আর এখনকার ঘটনায় সিন শিফট হয়। ভাদুরী মশাইরা খানিকটা সামলে নিয়ে আবার গাড়ি চালিয়ে রওনা হয়েছে। এদিকে তিতাসকে দেখে কিছু একটা ওষুধ সে খায়। তার মাথায় ঢুকে আছে ভাদুরী মশাইয়ের সেই কথাটা যে কোনো এক রজস্বলা মেয়ে মিতুলের কাছে যেতে পারবে। তাই সে মাসিক হবার ওষুধ খায়, যাতে সে মিতুলকে সাহায্য করতে পারে যে কোনোভাবেই হোক। লোকাল ওয়াইন শপ থেকে অমিয়রা লোকনাথের সেই সাঁকড়েদ যে দেবদূতকে মেরেছিল তার খোঁজ পেয়ে যায়। তার নাম ধনা। ধনা বাইকে করে জঙ্গলের দিকেই যাচ্ছে, আর অমিয় আর দেবদূতও গাড়ি নিয়ে তার পেছনে। এদিকে ভাদুরী মশাইরা আলাইডিঙে পৌঁছে জানতে পারে লোকনাথদের সেই পুরনো বাড়ি ভেঙে এখন পার্টি অফিস হয়ে গেছে।
এক দোকানদারের থেকে জানা যায় লোকনাথ শ্মশানে বসে কি সব সাধনা করত। গ্রামের লোকরা তাকে পিশাচ বলে এক ঘরে করে দিয়েছিল। তারপর থেকে সে দাদার বাড়িতে আশ্রয় নেয়। আর দাদার বাড়ির সেই বাচ্চাকে নিয়ে বলি দেওয়ার ঘটনাটার পর গ্রামবাসীরা তাকে মেরে পিটিয়ে জলে ফেলে দিয়ে এসেছিল। দাদার বাড়ির সেই বাচ্চাকে নিয়ে বলি দেওয়ার ঘটনা আর তারপর গ্রামবাসীদের তাকে মেরে জলে ফেলে দেওয়ার ঘটনা সবই বিস্তারিত জানায় এই দোকানদার। সেখান থেকে নাকি লোকনাথ চৌগাছা গ্রামে কোনো একটি মেয়ের বাড়ি থাকতো। ভাদুরীমশাই ঠিক করে তিনিও চৌগাছা যাবেন, কারণ লোকনাথের অতীতের ঘটনা সেখান থেকেই তিনি জানতে পারবেন। ধনাকে পিছু করে অমিয়রা জঙ্গলের মধ্যে চলে আসে। ধনা টের পেয়ে যায় আর অমিয়র ওপর অ্যাটাক করে। অমিয় প্রায় তাকে বাগে এনেই ফেলেছিল, কিন্তু তখনই দেবদূতের ওয়াকিটকি থেকে একটি কনস্টেবলের আওয়াজ আসে যে তারা কোনো এক সিমেটারিতে গেনুকে দেখেছে, আর সেই সুযোগেই ধনা সেখান থেকে পালিয়ে যায়। অগত্যা অমিয়রা ধনার পিছু ছেড়ে গেনুকে যে লোকেশনে দেখা গেছে সেদিকে যাবেই ঠিক করে। এদিকে ভাদুরী মশাইরা এসে পৌঁছায় চৌগাছার সেই মেয়েটির বাড়িতে। বাড়িটা এখন পুরো বাড়ি। গ্রামের লোকই রাস্তা দেখিয়ে দিয়েছে তাদের। কোনোভাবে ভাঙা ঘরটায় এসে দাঁড়ায় ভাদুরী মশাই। ঘরটির মধ্যে একাই ঢোকেন ভাদুরী মশাই। মেয়েটি যে থাকতো তার একটা আভাস ভাদুরী মশাই তার বিশেষ ক্ষমতার সাহায্যে বুঝতে পারেন, কিন্তু হঠাৎই তার সামনে এসে দাঁড়ায় তার মৃত স্ত্রী। কোলে তাদের সন্তান হওয়ার সময়ই তার স্ত্রী মারা গিয়েছিলেন। ভাদুরী মশাই তখন পাশে থাকতে পারেননি। লোক মারফত খবর গেছিল তার কাছে, যেমনটা আগেই বললাম। সেই অপরাধবোধকে কাজে লাগিয়ে লোকনাথ এই মায়া তৈরি করেছে। তাতে সে খানিকটা সফলও হয়। ভাদুরী মশাই বিধ্বস্ত হয়ে ঘরটি থেকে বাইরে বেরিয়ে আসে। ড্রাইভারটি তাকে এনে সামনের একটি বেঞ্চিতে বসায়। তখনই অন্ধকারের মধ্যে ভাদুরী মশাই লোকনাথের মৃতা স্ত্রীকে দেখতে পায়। সে জানে মিতুল কোথায় আছে। সেটা বলতে যাওয়ার আগেই লোকনাথ তাকে নিজের কাছে টেনে নেয়। এবার লোকনাথকে দেখায় তার স্ত্রী তার সামনে বসে আছে, মিতুলা সেখানেই বন্দী। ভাদুরী মশাইকে বারবার সাহায্য করার চেষ্টা করার জন্য লোকনাথ অত্যন্ত বিরক্ত তার স্ত্রীর ওপর। কিছু একটা ছিটিয়ে দেয় তার গায়ে এবং সে যন্ত্রণায় ছটফট করে ওঠে। তখনই সামনে এসে দাঁড়ায় তার দুই সন্তানের ছায়ামূর্তি। তারা জানায় যে প্রথমবার তারাই ভাদুরী মশাইকে পথ দেখিয়েছিল। লোকনাথ প্রচণ্ড রেগে গিয়ে তাদের পাখির আকার দিয়ে দেয় এবং একটি খাঁচার মধ্যে বন্দি করে রাখে। পরের দৃশ্য শুরু হয় লোকনাথকে নদীতে ফেলে দেওয়ার ঘটনার পর থেকে। লোকনাথের আহত শরীর চৌগাছা গ্রামের নদীর পাড়ে পড়ে থাকতে দেখে গ্রামের লোকজন তাকে একটি মেয়ের বাড়িতে নিয়ে আসে। মেয়েটির নাম চিন্ময়ী। সে গ্রামের লোকেদেরই চিকিৎসা করত। পরের এপিসোড শুরু হয় বর্তমানের ঘটনা দিয়ে। ভাদুরী মশাই পরের দিন সকালে আবার ওই মেয়েটির ঘরে এসেছে। ড্রাইভারকে বাইরে দাঁড় করিয়ে ঘরের ভিতরে তিনি একাই আবার এসেছেন। লোকনাথ আবারও মায়া তৈরি করে ভাদুরী মশাইকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু এবার আর ভাদুরী মশাই বিচলিত হন না। তার সাথে তার স্ত্রীর সম্পর্ক ভুল বোঝাবুঝি নয়, তাদের সম্পর্কের দৃঢ়তা গভীরতা লোকনাথের বোঝার সাধ্য নয়। তাই লোকনাথের মায়া বেশিক্ষণ ভাদুরী মশাইয়ের সামনে টিকে থাকতে পারে না। এদিকে অমিয়রা সেই সিমেটারিতে আসে যেখানে গেনুকে দেখা গিয়েছিল। সিমেটারির কেয়ারটেকারের থেকে জানা যায় গত 2-1 দিনের মধ্যে এক লাভারিশ লাশ এখানে কবর দেওয়া হয়েছে এবং গেনুকে সেখানেই দেখা গেছে তার খোরাক সংগ্রহ করতে। এই দেহটি আসলে দেবদূতের। অমিয়দের সাথে যে ঘুরছে সে শুধুমাত্রই লোকনাথের তন্ত্র বলে চালিত হওয়া একটা মায়া মাত্র। যাই হোক, অমিয় এক কনস্টেবলকে এই গত কয়েকদিনে কত লাভারিশ লাশ হসপিটাল থেকে ছাড়া হয়েছে তার একটা খোঁজ নিতে বলে। দেবদূত কনস্টেবলের সাথে যেতে চায়, কারণ এতে তার নাম উঠে আসার একটা সম্ভাবনা আছে, আর সেটা কখনোই হতে দেওয়া যাবে না। তাহলে লোকনাথের কাজে বাধা পড়বে। তাই ঘটনাকে নিজের আয়ত্তে আনার জন্য সেও কনস্টেবলের সাথে যায়। কনস্টেবলটিকে নিয়ে দেবদূত আসে তিতাসদের হসপিটালে। তিতাস রেজিস্টার খুলে দেখতে শুরু করে। ঠিক তখনই একজন এসে তিতাসকে ডেকে নিয়ে যায়। তখন কনস্টেবল নিজেই রেজিস্টারের পাতা উল্টে দেখতে থাকে। একটি পাতা এসে সে আটকায়। এটা তো দেবদূতের নাম, কিন্তু দেবদূত তো ঠিক তার পাশেই দাঁড়িয়ে রয়েছে। পালাবার চেষ্টা বৃথা যায়। দেবদূতের হাতে তাকে শেষ হয়ে যেতে হয়, আর দেবদূত ওই রেজিস্টারের পাতাটা ছিঁড়ে নিয়ে চিবিয়ে খেয়ে নেয়। এদিকে ভাদুরী মশাই চিন্ময়ীর সেই ঘরটায় দাঁড়ায়। অতীতের ঘটনাক্রম দেখানো শুরু হয়। চিন্ময়ী চিকিৎসা করতো গ্রামের মানুষদের, তাই তার কাছেই সকলে লোকনাথকে নিয়ে এসেছিল। চিন্ময়ী সেবা শুশ্রূষায় লোকনাথ সুস্থ হয়ে ওঠে। সে থাকতো চিন্ময়ীর বাড়িতেই, কারণ তার আর যাওয়ার কোনো জায়গা ছিল না। লোকনাথ ধীরে ধীরে সুস্থ হওয়ার পর কিভাবে তার এই পরিণতি হলো তা চিন্ময়ীকে জানায়। আসলে যে মন্দিরে এই বাচ্চাটিকে বলি দেওয়ার ঘটনাটা আমরা দেখেছি সেটা ঠিক এরকম নয়। লোকনাথ তার বৌদির কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার বৌদি লোকনাথের উপর মানসিক চাপ তৈরি করার জন্য নিজেরই বাচ্চাকে মেরে ফেলার হুমকি দেয়। তখন অন্য কোনো উপায় না দেখে লোকনাথ বাচ্চাটাকে কোলে নিয়ে ঘর থেকে পালিয়ে মন্দিরে চলে আসে। লোকনাথের থেকে প্রত্যাখ্যানের বদলে তার বৌদি গ্রামের লোকজন জড়ো করে
লোকনাথ তার বাচ্চাকে মেরে ফেলছে এই রকম চিৎকার করতে করতে ছুটে আসে। এদিকে ততক্ষণে লোকনাথ বৌদির থেকে বাঁচানোর জন্য মায়ের হাতের খাড়া নিজের হাতে তুলে নেয়। ফলে লোকজনের ধারণা হয় লোকনাথ সত্যিই বাচ্চাটিকে বলি দেওয়ার জন্য সেখানে নিয়ে এসেছে। আর স্বাভাবিকভাবেই তারা লোকনাথকে ধরে ফেলে আর তাকে প্রচণ্ড মারধর করে নদীতে ফেলে দেয়। চিন্ময়কে লোকনাথ তার জীবনের সমস্ত সত্যি কথাই বলেছিল। দিন ঠিকই চলছিল, লোকনাথ আর চিন্ময়ীর মধ্যে ভালো বন্ধুত্বও তৈরি হচ্ছিল। কিন্তু হঠাৎই লোকনাথের দাদা কোনোভাবে চৌগাছা গ্রামের খোঁজ পেয়ে চিন্ময়ীর বাড়িতে এসে উপস্থিত হয় লোকজন নিয়ে। লোকনাথকে সে এই মারে তো সেই মারে, কিন্তু চিন্ময়ী তখন ঘরে একাই ছিল, লোকনাথ ছিল না। সেই লোকনাথের নামে তার দাদার মুখে উল্টোপাল্টা কথা শুনে সহ্য করতে না পেরে লোকনাথের বৌদির যে খারাপ উদ্দেশ্য ছিল লোকনাথের প্রতি সেটা তার দাদাকে জানিয়ে দেয়। নিজের বউয়ের ব্যাপারে এসব বিশ্বাস তো সে করেই না, উল্টে রাগে অপমানে চিন্ময়ীর ওপর অত্যাচার চালায়। শুধু তাই নয়, তার সাথে আসা প্রত্যেকটি লোকও একইভাবে চিন্ময়ীর ওপর অত্যাচার করে আর শেষে চিন্ময়ীকে শেষ করে দিয়ে চলে যায়। লোকনাথ যতক্ষণে বাড়ি ফিরে আসে ততক্ষণে সব শেষ। লোকনাথ চিন্ময়ীকে বাঁচাতে পারে না, কিন্তু তার দেহকে সে লুকিয়ে রাখে, কঠোর সাধনা শুরু করে যাতে একদিন সে চিন্ময়ীকে ফিরিয়ে আনতে পারে। এখান থেকেই তার তন্ত্র সাধনা শুরু। পরে এক সাধু তাকে ভাদুরী মশাইয়ের খোঁজ দেয়। লোকনাথ চলে আসে ভাদুরী মশাইয়ের কাছে। তার ধৈর্য আর একাগ্রতা দেখে ভাদুরী মশাই তাকে শেখাতে শুরু করে। পরে কেন ভাদুরী মশাই তাকে তাড়িয়ে দিয়েছিল এবং তাকে জেল খাটতে হয়েছিল এসব আমরা প্রথম পর্বেই দেখেছি। অর্থাৎ লোকনাথ এখন যে সাধনা করছে, যার ভিকটিম বর্তমানে মিতুল, শুধু মিতুলই নয়, দেবদূত, অমিয়, পুলিশ ইন্সপেক্টর দীপক পাল, লোকনাথের স্ত্রী, তার ছেলে মেয়ে প্রত্যেকে, তার একটাই কারণ চিন্ময়ীকে ফিরিয়ে আনা। এবার ঘটনা বদলে চলে আসে বর্তমানে। অমিয় কনস্টেবলটির মারা যাওয়ার জন্য দেবদূতের গাফিলতিকেই দায়ী করে, কারণ সবাই এটাই জানে যে দেবদূতের চোখের আড়ালেই ঘটনাটি ঘটে গেছে। এদিকে মিতুলের মাসিক শুরু হয়। লোকনাথের বাচ্চা দুটো খাঁচায় বন্দি। লোকনাথ দরজাতেও মন্ত্রপ্রুত কিছু ধাগা বেঁধে রেখে গেছে যাতে কোনোভাবেই মিতুলের কাছে কেউ আসতে না পারে। মিতুল কোনোভাবে খাঁচার দরজা খুলে দিলেও পাখি দুটো ঘরের দরজায় আটকানো ধাগা পার করতে পারে না। তখন মিতুল লোকনাথের পুজোর জায়গা থেকে একটা সরায় রাখা কিছু ছাই উড়িয়ে দেয় ধাগাগুলোর দিকে। ধাগার একটি অংশ পুড়ে গিয়ে ফাঁকা হয়ে যায়। এটা অবশ্য সে লোকনাথের কাছ থেকেই দেখেছিল। আর ওই জ্বলে যাওয়া অংশ দিয়ে পাখি দুটো উড়ে বেরিয়ে যায় ভাদুরী মশাইয়ের কাছে। ভাদুরী মশাই ব্যাপারটা বুঝে মন্ত্র বলে তাদের আবার নিজের আকার ফিরিয়ে দেয়। কিন্তু তিতাস সেই সময় ভাদুরী মশাইয়ের সাথে দেখা করতে আসে, ফলে বাচ্চা দুটোর সাথে আর ভাদুরী মশাইয়ের কথা বলা হয় না। তিতাস তার ওষুধ খাওয়ার কথা ভাদুরী মশাইকে জানিয়ে দিলে তিনি খুব রেগে যায়, কারণ একজনকে বাঁচাতে কখনোই আর একজনকে বিপদে ফেলে দিতে তিনি চান না। তিতাস সেখান থেকে ফিরে আসে। ফেরার পথে লোকনাথের বাচ্চা দুটো তিতাসকে দেখা দেয় এবং তিতাসকে তারা জানে মিতুল কোথায় আছে। মিতুল কোথায় আছে তাকে পথ দেখিয়ে দেবে তারা। তিতাস রাজি হয়। এদিকে লোকনাথ ফিরে এসে দেখে পাখি দুটো নেই। মিতুলের সে এখন কোনো ক্ষতিই করবে না, কারণ মিতুল এখন তার নৈবেদ্য, তাকে অপেক্ষা করতে হবে তার আসল উদ্দেশ্য পুরো হওয়া অবধি। এরপরই লোকনাথ সেখান থেকে চলে যায়, কারণ তার সামনে এখন অনেক কাজ। এদিকে লোকনাথের বাচ্চা দুটোকে অনুসরণ করে জঙ্গলের মধ্যে দিয়ে তিতাস এসে পৌঁছায় একটা ঘরের সামনে। ভেতরে মিতুল একাই বসে আছে। তিতাস ওই ধাগা ছিঁড়ে ভেতরে ঢুকে আসে। ওষুধের কারণে তিতাসেরও মাসিক শুরু হয়েছিল, তাই মিতুলের কাছে এখন সে আসতে পেরেছে। মিতুলকে সে সাথে নিয়ে যেতে চাইলে মিতুল জানায় মিতুলের এখন লোকনাথ কোনো ক্ষতি করবে না, কারণ সে তার নৈবেদ্য। কিন্তু তিতাসকে এখন পালাতে হবে, না হলে গেনু বা লোকনাথ যে কোনো সময় সেখানে চলে আসতে পারে। এদিকে অমিয় দেবদূতকে নিয়ে আবার ধনার পিছু করে। ধনার সাথে অমিয়র অনেকক্ষণ মারাত্মক মারামারি হয়। অমিয়কে বেশ ঘায়েল করেছে ধনা। বাকি পুলিশরাও ততক্ষণে প্রায় এসেই পড়েছে, আর সেই মুহূর্তে দেবদূত ধনাকে গুলি করে শেষ করে দেয়, কারণ বাকি পুলিশরা এসে গেলে ধনাকে ধরে ফেলা আরও সহজ হবে। আর এতে লোকনাথের সমস্ত প্ল্যান তারা জেনে যাবে। একই সময় ভাদুরী মশাইও পুজোয় বসেছেন শক্তির আরাধনা করতে। মাই পথ দেখাবেন এবার। পুজোর শেষে ভাদুরী মশাইয়ের সামনে এসে দাঁড়ায় সেই গ্রামের মেয়েটি চিন্ময়ী। অন্যদিকে তিতাস মিতুলকে কিছু একটা ওষুধ খেতে দিয়ে চলে আসে, কিন্তু যেটার ভয় ছিল সেটাই হলো। গেনু টের পেয়ে গেছে ততক্ষণে। সে তিতাসের পিছু নিয়ে তাকে আক্রমণ করে। অনেক কষ্টে তিতাস সেখান থেকে বেঁচে বেরিয়ে আসে। এদিকে তিতাসের হসপিটালের সামনে তার হাজবেন্ড পল্লব ওয়েট করছিল। তার হঠাৎই চোখ যায় লাভারিশ লাশের একটা ফর্মের ওপর, কোনায় দেবদূতের ছবি আটকানো। দেবদূতকে সে একবার অমিয়র পুলিশ স্টেশনেও দেখেছে। এদিকে তিতাসও কোনো রকমে জঙ্গল থেকে পালিয়ে হসপিটালের সামনে আসে। পল্লব তিতাসকে দেবদূতের কথা জানালে তারা ভাদুরী মশাইকে পুরো ব্যাপারটা জানিয়ে দেয়। এদিকে অমিয়কে খানিক আগেই ভাদুরী মশাই ডেকে পাঠিয়েছিল, তাই দেবদূতকে সাথে নিয়ে অমিয় ভাদুরী মশাইয়ের বাড়ির দিকে রওনা হয়। কিন্তু দেবদূত ভাদুরী মশাইয়ের বাড়ির সামনে যেতে পারবে না কোনোভাবেই, তাই
মাঝ রাস্তাতেই গাড়ি খারাপ হয়ে গেছে বলে একটা অন্ধকার শুনশান রাস্তায় দেবদূত গাড়ি দাঁড় করিয়ে দেয় এবং গাড়ি থেকে নেমে এসে বনেট খুলে কিছু দেখতে থাকে। খানিকক্ষণ পরও দেবদূতের কোনো সাড়া না পেয়ে অমিয় গাড়ি থেকে নেমে আসে, কিন্তু বনেটের সামনে তো কেউ নেই। কিছু বুঝে ওঠার আগে হঠাৎ করে দেবদূত পিছন থেকে এসে অমিয়র গলা টিপে ধরে। অমিয় অনেক প্রতিরোধের পরেও পেরে ওঠে না। দেবদূত অমিয়কে মাটিতে ফেলে চেপে ধরে প্রায় মারতেই যাবে, ঠিক সেই সময় ভাদুরী মশাই এসে যায় সেখানে। ফলে সে যাত্রায় অমিয়র প্রাণ রক্ষা পায়। আসলে পল্লব আর তিতাস ঠিক সময় ভাদুরী মশাইকে দেবদূতের কথা জানিয়ে দিয়েছিল। এদিকে লোকনাথ গেনু আর মেতুলের বিয়ের তোড়জোড় শুরু করেছে। ভাদুরী মশাই আর অমিয় লোকনাথের গ্রামের সেই কালী মন্দিরের সামনে এসে দাঁড়ায়। চিন্ময়ী মারা যাওয়ার পর তার শরীর লোকনাথ এই মন্দিরের সামনেই পুঁতে রেখেছে, যাতে পরে তাকে ফিরিয়ে আনতে পারে। ভাদুরী মশাই আর অমিয় মন্দিরের সামনের একটা অংশের মাটি খুঁড়ে সেখান থেকে চিন্ময়ীর অবশেষ বার করে, আর সেটা নিয়ে রওনা হয় লোকনাথ আর গেনু যেখানে আছে সেখানে। ভাদুরী মশাইকে পথ দেখিয়ে নিয়ে যাবে লোকনাথের দুই ছেলে মেয়ে। ভাদুরী মশাই অমিয়কে সেখানেই দাঁড়াতে বলে, বাকিটা সে একাই যাবে। তিনি আশ্বাস দেন মিতুলকে ফিরিয়ে আনবেই। লোকনাথের সামনে এসে ভাদুরী মশাই দাঁড়ায়, হাতে চিন্ময়ীর অবশেষ নিয়ে। লোকনাথ ভয় পেয়ে যায়, এতটা বোধহয় সে ভাবেনি। তার এত বছরের এত কিছু শুধুমাত্র এই চিন্ময়ীকে ফিরিয়ে আনার জন্যই। লোকনাথ জানায় চিন্ময়ীকে ফিরিয়ে না দিলে গেনু এখনই মিতুলকে বিয়ে করবে, কিন্তু ভাদুরী মশাই জানে তাতে কিছুই লাভ নেই। রজশালা মেয়ে ছাড়া বিয়ের কোনো লাভ নেই। তিতাস মিতুলের সাথে দেখা করার সময় মিতুলকে মাসিক বন্ধ হওয়ার ওষুধ দিয়েছিল। লোকনাথ সব দিক থেকে হেরে যাচ্ছে দেখে গেনুকে সে আদেশ করে মিতুলকে শেষ করে দিতে। গেনু মিতুলকে টেনে নিয়ে যায় সামনে জ্বলতে থাকা একটা আগুনের সামনে, কিন্তু আগুনের সামনে লোকনাথের স্ত্রীর আত্মা এসে দাঁড়ায় আর মিতুলের বদলে গেনুকেই জ্বালিয়ে ছারখার করে দেয়। যারা একসময় লোকনাথকে ভালোবাসত আজ তারাই এসেছে লোকনাথকে আটকাতে। এদিকে লোকনাথের সাথে কথা বলার ফাঁকেই ভাদুরী মশাই চিন্ময়ীর অবশেষটা বিয়ের জন্য যে আগুন জ্বালিয়েছিল লোকনাথ তাতে ফেলে দেয়। লোকনাথ চিৎকার করে ওঠে, প্রচণ্ড রেগে সে একটা কিছু বলতেই যাবে, ঠিক তখনই চিন্ময়ীকে সামনে দেখানো হয়। তার হাতের অস্ত্র দিয়ে সে লোকনাথের জিভ কেটে দেয়। লোকনাথের সাথে অবশ্যই অন্যায় হয়েছিল, কিন্তু তার প্রতিশোধ কতগুলো নিরীহ লোকের এত ক্ষতি করে কখনোই নেওয়া যায় না। তার শাস্তি এটাই যে সে আর কখনো চিন্ময়ীর নাম মুখে আনতে পারবে না, সাধনার মন্ত্র উচ্চারণ করতে পারবে না। তার আর কোনো সাধনা আর কখনোই সম্পূর্ণ হবে না। মিতুলকে সুস্থভাবে ভাদুরী মশাই অমিয়র হাতে তুলে দেয়, আর এখানেই মুভিটি শেষ হয়। গল্পের স্ক্রিন প্লে খুবই ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকও ভীষণ সুন্দর, দৃশ্যের সাথে বেশ মানানসই। স্টোরি লাইন যদি বলা যায় সেক্ষেত্রে আসল গল্পের সাথে পুরো মিল না খোঁজাই ভালো। এটাকে একটা ভালো অ্যাডাপ্টেশন হিসেবে আমরা দেখতেই পারি। এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।